জনসভায় বোমা হামলায় মারা গেছে 12 জন। দলের নেতাকর্মী সহ আহত কয়েকশো। আহতদের আর্তচিৎকারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চলছে অবর্ণনীয় পরিস্থিতি। বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে কৃষকদের নতুন করে ঋণ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সাদর বাহিনী এখনো ছাড়েনি নাজাফের নিয়ন্ত্রণ। আসসালামু আলাইকুম। এনটিভির সন্ধ্যার খবর, আমি শামসুদ্দিন হায়দার ডালিম। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার জনসভায় বোমা বিস্ফোরণে দলের নেতাকর্মী সহ অসংখ্য লোক আহত হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আব্দুর রাজ্জাক, আমির হোসেন আমু, সুরঞ্জিত সেনগুপ্ত, আইভি রহমান, অধ্যাপক আবু সাইদ, মহিউদ্দিন খান আলমগীর ও আখতারুজ্জামান। এ পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে বোমা হামলায় 12 জন মারা গেছে। বায়েজিদ মিল্কির রিপোর্ট। ট্রাকের ওপর দেয়া শেখ হাসিনার বক্তৃতা শেষ হবার আগেই তার আশেপাশে বেশ কয়েকটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটে। তবে শেখ হাসিনা আহত হয়েছেন কিনা তা তখনও নিশ্চিত করে বলা যায়নি। সিলেট সহ সারা দেশে বিভিন্ন স্থানে বোমা হামলার প্রতিবাদে বঙ্গবন্ধু এভিনিউর দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশের ডাক দেয় মহানগর আওয়ামী লীগ। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা 5টার দিকে যখন বঙ্গবন্ধু এভিনিউতে আসেন তখন সেটা ছিল লোকে লোকারণ্য। 5টা 25 মিনিটের দিকে শেখ হাসিনার বক্তব্য যখন প্রায় শেষের দিকে, তখন বিরোধী দলীয় নেত্রীকে বহনকারী ট্রাকটির আশেপাশে বোমা বিস্ফোরণ শুরু হয়। আতঙ্কগ্রস্ত লোক চারিদিকে ছোটাছুটি শুরু করে। আহত হয় অসংখ্য নেতাকর্মী, এদের মধ্যে বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাও রয়েছেন। শেখ হাসিনা কতটুকু আহত হয়েছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার ব্যক্তিগত কর্মীরা তাকে দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যায়। এরপর বিক্ষুব্ধ জনতা এবং পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় আহত নেতাদের হাসপাতালে নেয়ার মতো গাড়িও সেখানে ছিল না। চ্যানেল আইয়ের সাংবাদিক খোকন, এটিএন বাংলার সৈয়দ রিহাদ সহ বেশ কিছু সাংবাদিকও সেখানে আহত হয়। বঙ্গবন্ধু এভিনিউ এবং আশেপাশের এলাকায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে অতিরিক্ত নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। বায়েজিদ মিল্কি, এনটিভি নিউজ, ঢাকা। কিছুক্ষণ আগে আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া জানিয়েছেন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা নিরাপদে আছেন। কি হবে এই সরকারের ছত্র ছায়ায়? আমরা তো শান্তিপূর্ণ মিছিল হবে, নেত্রী বক্তব্য শেষ আমরা যাব, ঠিক সেই মুহূর্তে চারদিক থেকে গ্রেনেড হামলা। নেত্রীকে লক্ষ্য করে আল্লাহ একমাত্র বলা যায় আল্লাহ নিজের হাতে ধরে নেত্রীকে বাঁচাইছে। তার পিঠের উপরে আমি আর সব নেতৃবৃন্দ কে কোথায় গেছে বলতে পারবো না। কতজন মারা গেছে বলতে, এই যে এখন একটু আগে মারা গেল একজন। আমাদের শত শত কর্মী মেরে ফেলাইছে আজকে। কি অন্যায় আমাদের, এটি দেশবাসী জানতে চাই আমরা। এটা যারা বোমা দেবে তারই করবো, বলার অপেক্ষা রাখি কি? এটা তো একই সূত্রে গাথা, এখান তো বলার কিছু রাখে না। সরকার যদি এত সদয় হইতো, সরকার যদি আজকে এই সভাকে চারিদিকে পুলিশের বেষ্টনী, আমাদের বলি আমরা সিকিউরিটিতে বিভিন্ন বিল্ডিংয়ে আমাদের দায়িত্ব বলে না, আমরা দায়িত্ব পালন করবো। তো তাদের ছত্র চাই এরকম 8-10টা গ্রেনেড কীভাবে আসলো, কারা আনলো? বোমা হামলার সময় আওয়ামী লীগের জনসভায় উপস্থিত ছিলেন আমাদের রিপোর্টার বায়েজিদ মিল্কি। আমরা এখন তার সঙ্গে কথা বলবো। মিল্কি, আপনি তো সেই সময় ঘটনাস্থলে ছিলেন, আপনি যা দেখলেন সেটা আমাদেরকে বলুন। আসলে ওই অবস্থা বর্ণনা করা মানে কঠিন ব্যাপার। আমি এবং আমার ক্যামেরাম্যান তারেক আমরা দোতলা থেকে মিছিলটা শুরু হবে এরকম একটা অবস্থায় আমরা ওকে মিছিল শুরু হওয়ার যে সিচুয়েশন ওটা সে ছবি নেবে এরকম সিচুয়েশনে অকস্মাৎ চারিদিক থেকে বোমা শুরু হয়ে গেল। সে তখনও ছবি তুলছে। আমি তাকে বললাম যে নিজেরও নিরাপত্তা দেখতে হবে, তারিখ আপনি চলে আসেন, নাহলে কখন আপনার উপরে বা আমার উপরে বোম পড়ে তাও আমরা বুঝতে পারতেছি না। এরকম অবস্থা, চারিদিকে ছোটাছুটি, আতঙ্কজনক একটা অবস্থা, চিৎকার, বোম ফুটতেছে, মানে বর্ণনা করার অবস্থা আসলে নাই আর কি। এরকম একটা সিচুয়েশন। এত কাছ থেকে বোমাগুলো বা গ্রেনেডগুলো সেটা আসলে কোথায় মারা হচ্ছিল? একদম নেত্রী যেই ট্রাকের উপরে ছিলেন তার আশপাশ থেকেই বোমাগুলো ফুটতেছিল। মানে
ওগুলো বক্তৃতা যাচ্ছে তখনও শেষ হয়েছে ওই রকম সিচুয়েশনে চারদিক থেকে বোমা ফুটতেছে। আমরা কোনো মতে নিয়ে বের হয়েছি, বের হয়ে দেখলাম যে আমাদের কলিগ চ্যানেল আইয়ের খোকন আহত, এরকম একটা সিচুয়েশন, আরেকজন আহত নিয়ে আসতেছে, ধরে নিয়ে আসতেছে লোকজন, মানে বিভৎস একটা অবস্থা। কি পরিমাণ আহত বা আহত হয়েছেন সেরকম আপনি কোনো ধারণা দিতে এটা পারবেন? ধারণা দেওয়া কঠিন। আমরা যখন বেরোচ্ছি তখন অনেক লোকজন আসতেছে, আমাদের জিজ্ঞেস করতেছে লোকজন যে ভাই নেত্রীর কি অবস্থা, উনি কি অবস্থা, আমরা বলতে পারতেছি না। আমরাও ছুটতেছি, লোকজনও ছুটতেছে, এরকম একটা সিচুয়েশন, একজন নিয়ে যাচ্ছে, আমরা জাস্ট ওরকম একটা অবস্থা কি দেখছি। পরিমাণ লোক ছিল সেই সময়? লোক অসংখ্য লোক ছিল, পুরো বঙ্গবন্ধু এভিনিউ ভরা, তিল ধারণের জায়গা নেই বললে যেরকম আমরা বর্ণনা দিই, ওরকম একটা সিচুয়েশন। এর মধ্যে যদি এতগুলো বোম, 5-7টা বোম ফোটে, তখন কি অবস্থা হয় এটা, মানে সেখানকার সিকিউরিটির অবস্থা কেমন ছিল? সিকিউরিটি পুলিশ ছিল, পুলিশ চারিদিকে ছিল, কিন্তু পুলিশরাও তো তখন দৌড়াচ্ছে, তারাও তাদের নিরাপত্তার জন্যই করতেছে, এরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছে। সবাই তখন নিজের নিরাপত্তা নিয়ে ভাবতেছে বেশি। ধন্যবাদ মিল্কি। ধন্যবাদ। কথা বলছিলাম আমাদের রিপোর্টার বায়েজিদ মিল্কির সাথে, যিনি ঘটনাস্থল থেকে রিপোর্টের জন্য কভার করছিলেন। ঘটনার পর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তৈরি হয় এক অবর্ণনীয় পরিস্থিতি। সেই হৃদয় বিদারক মুহূর্তের চিত্র তুলে ধরছেন সুপন রায়। রিক্সা, ভ্যানগাড়ি, ট্যাক্সি, অটোরিকশা, হাতের কাছে যে যা পেয়েছে তাই নিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে গেছে স্বজনরা। সেই পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে খোলা চোখে তা না দেখলে বিশ্বাস করা কঠিন। বোমায় আহতদের সংখ্যা এতটাই বেশি ছিল যে দেশের সবচাইতে বড় হাসপাতাল হিসেবে পরিচিত ঢাকা মেডিকেলেও জায়গা করা যাচ্ছিল না। হাসপাতালের বারান্দায়, ফ্লোরে, করিডোরে যত্রতত্র কাতরাচ্ছিল বোমায় আহত মানুষ। চিকিৎসা করাতে না পেরে ক্ষোভে ফেটে পড়ে স্বজনরা। কার্যত গোটা পরিস্থিতি তখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুলিশকে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকতে দেখা যায় হাসপাতালের সামনে। হাতের কাছে কিছু না পেয়ে অনেকে আহত স্বজনদের কোলে তুলেই নিয়ে যায় অন্যত্র। বোমা হামলার খবর শুনে ঢাকার অনেক অঞ্চল থেকে অনেকে ছুটে গেছে হাসপাতালে, পাগলের মতো খুঁজতে থাকে স্বজনকে। সব মিলিয়ে গোটা পরিবেশ হয়ে উঠেছিল অসহনীয়, অবর্ণনীয়, নির্মম। সুপন রায়, এনটিভি নিউজ, ঢাকা। বোমা হামলা নিয়ে আরো রিপোর্ট থাকছে খবরের পরের অংশে। এবার আমরা যাচ্ছি অন্য প্রসঙ্গে। যতদিন প্রয়োজন হবে ততদিন পর্যন্ত বন্যা দুর্গতদের ভিজিএফ কার্ড ও প্রয়োজনীয় খাদ্য সাহায্য দেওয়া হবে বলে আবারও ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বন্যার ক্ষয়